আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। হাদি কি মারা গেছে? এই খবরে সয়লাভ আবারও সোশ্যাল মিডিয়া। হাদির প্রতি মানুষের এত ভালোবাসা দেখে আসলে খুবই আবেগ আপ্লুত হচ্ছে, কারণ এই ছেলেটাকে আমি খুব ভালোভাবে দেখেছি এবং কথা বলেছি বহুবার। এত ব্রিলিয়ান্ট, নলেজেবল ছেলে, নলেজেবল উদীয়মান রাজনীতিবিদ আসলে আমাদের মাঝে আর কখন আমরা পাবো আমি জানি না। খুবই ব্রিলিয়ান্ট একটা ছেলে। সে কি মারা গেছে কি না, অনেকেই ইন্নালিল্লাহ পড়ছেন, অনেকেই ইতিমধ্যে হাদিকে, তার মৃত্যুকে বরণ করবার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়েছেন। আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, হাদির মৃত্যু কিন্তু বাংলাদেশেই হয়েছে। হাদির যে অঙ্গ প্রত্যঙ্গগুলি জীবিত ছিল সেগুলিকে কৃত্রিম উপায়ে জীবিত রাখা হয়েছিল, ভেন্টিলেশনের মাধ্যমে রাখা হয়েছিল। হাদির মাথার যে খুলি সেটি বের করে রাখা হয়েছিল কৃত্রিম উপায়ে, সেগুলিকে প্রিজার্ভ করে রাখা হয়েছিল। হাদির যে ব্রেইন, এটি ফুলে বারবার ফুলে যাচ্ছিল, ফুলে রক্তক্ষরণ হয় কি না, রক্তক্ষরণ হয়ে গেলে তো সেখানে আর ব্রেইনও যদি ড্যামেজ হয়ে যেত বা ডেড হয়ে যেত তাহলে পুরো শরীরে কিন্তু ডেড বডি হয়ে যেত তখন ঘোষণা দিত। শুধুমাত্র কৃত্রিম উপায়ে বাঁচিয়ে এভারকেয়ার হসপিটাল থেকে তাকে বিদেশে নিয়ে এই মৃত্যুর খবরটি জানানোর জন্য আসলে বিদেশে নেওয়া হয়েছে বলে আমি যতটুকু বুঝতে পারি। কারণ হাদির প্রতি যে অত্যাচার করা হয়েছে, যেভাবে গুলি করা হয়েছে, এভাবে কোনো মানুষ বাঁচতে পারার কোনো সুযোগ নেই। হাদির মাথার এদিক থেকে গুলি ঢুকে ওদিক থেকে বের হয়েছে। এই অবস্থাতে মগজকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়ে গেছে। হাদির যে ডাক্তাররা ছিল তাদের সাথে আমি খুব ক্লোজলি কথা বলার চেষ্টা বলেছি। ইতিমধ্যে একটা ইন্টারভিউ নিয়েছে, আপনারা জানেন, এবং সেখানে বলেছে যে হাদির স্বাস্থ্যের অবস্থা, মেডিকেলের ভাষায় তারা কোনো আস্থা রাখছেন না বা কোনো আশা দেখছেন না। শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করে যদি কোনো কারণে কোনো মিরাকল কিছু ঘটে সে ফিরে আসে, সেটার উপর নির্ভর করছিলেন। তাহলে এখন আমরা ধরে নিতে পারি আমাদের হাদি আমাদের কাছে আর ফিরে আসবে না হয়তো। এরপর আল্লাহ তো সবকিছু মালিক, সেই সুযোগ আর আছে কিনা জানি না, তবে হাদি মনে হয় না আর ফিরে আসবে। এবং ইতিমধ্যে হয়তো ডিক্লারেশন দিয়ে দেওয়ার কথা, কারণ অন্তত সিঙ্গাপুরে তো আর এই ধরনের ফাজলামো করবে না যে একজন মৃত মানুষকে নিয়ে সেখানে তারা লুকিয়ে রাখবে বা ঘোষণা না দিয়ে এভাবে রেখে দিবে। এটা করবে না অন্তত পক্ষে। তো মেনে নিতে হবে আমাদেরকে। এরপর করণীয় কি? এরপর করণীয় হলো ভারতের এই যে হস্তক্ষেপের কথা আমরা শুনতে পাচ্ছি, সামনে ইলেকশন ঘিরেও তাদের হস্তক্ষেপের কথা যে সম্ভাবনা শুনতে পাচ্ছি, সেটি ঘিরে আমাদেরকে আবারও ঐক্যবদ্ধ 24-এর জায়গাতে সবাইকে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, সবাইকে, যারা বাংলাদেশের পন্থী, যারা বাংলাদেশের পক্ষের মানুষ, তাদেরকে একসাথে হতে হবে। প্রিয় ভাইয়েরা, বন্ধুরা যারা দেখছেন, আমাদের অনেক বেলা হয়ে গেছে। এই দেশটাকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে এবং এখন তো আওয়ামী লীগ নাই, তবুও আজকে দেখুন পররাষ্ট্র উপদেষ্টা বলেছে যে আমাদেরকে ভারত নসিহত দিচ্ছে, আমরা এটাকে গ্রহণযোগ্য হিসেবে আমরা দেখব না। তার মানে ভারত এখনো পর্যন্ত চেষ্টা করে যাচ্ছে। সামান্য নেপাল থেকে উষ্টা খেয়ে বের হয়েছে। আর আমাদের এটা 18-19 কোটি মানুষের দেশ, 19 কোটি মানুষের দেশ। ঢাকা শহরে যেখানে পা রাখবার যাওয়া পায় না, জায়গা পাওয়া যায় না, সেখানে দিন দুপুরে একটা মানুষকে এভাবে হত্যা করে চলে যেতে পেরেছে। এবং সেই চলে যাওয়াটা কত সুন্দরভাবে বর্ডার পার হয়েছে। যেখানে আমরা ভিসা নিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় দিনের বেলায়, সেখানে রাতের আধারে কারা পার করে দিয়েছে বাংলাদেশ থেকে, কারা পার করেছে সেই 24-এর হত্যাকারীদের, কারা পার করেছে সেই লুকিয়ে থাকা সেনা কুঞ্জে লুকিয়ে থাকা 650 অপরাধীদেরকে কারা পার করেছে, এগুলি এখন বড় প্রশ্ন। তার মানে এখানে বড় ধরনের ডিপ স্টেট কাজ করে যাচ্ছে। সরকারের বড় ধরনের একটা অংশ অপরপক্ষের সাথে হাত মিলিয়ে কাজ করছে। অপরপক্ষ বলতে আমি পার্শ্ববর্তী দেশকে বোঝাচ্ছি। আমি নিশ্চিতভাবে বলতে পারি আওয়ামী লীগের 80% মানুষ এখনো পর্যন্ত বাংলাদেশকে ভালোবাসে। তাদেরকে মিসগাইড করা হয়েছিল, তাদেরকে মিসগাইড করা হচ্ছে। আমরা দেশকে বাঁচাই। আমরা একে অপরের সাথে নির্বাচনে যে যুদ্ধে মেতে আছি,
এটা কি শুধুমাত্র এটা এটা এই পার্লামেন্ট সামনে যেটা হবে, যদি ভুল মানুষকে সিলেক্ট করে এখানে শুধুমাত্র এই আগের উপায়ে মানে আপনার এমপিদের খাই দাই এমপিদেরকে এমপি করা হয়, এরা বাংলাদেশের জন্য কিচ্ছু করতে পারবে না, এবং এরকম এমপি হওয়ার সম্ভাবনা আমি বেশি দেখতে পাচ্ছি। এই সামনের পার্লামেন্ট নিয়ে বেশি দূর এগোবার সুযোগ তেমন দেখছি না। জনাব তারেক রহমান যদি এখনো সময় থাকে, আমি আহ্বান বা আমি অনুরোধ করব, প্লিজ আগে দেশকে বাঁচানোর জন্য যে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন, জাতীয় সিদ্ধান্ত, আপনার নেতৃত্বকে সবাই মেনে নিয়েছে। আপনি এখন এই দেশের একজন ভবিষ্যতের উজ্জ্বল নেতৃত্ব, আপনার বাবার পর আপনি সেই নেতৃত্ব উজ্জ্বলতাকে আপনি আরো ছড়িয়ে দিবেন। আপনার বিষয়ে মানুষ নতুন করে আশা বাড়ছে, বিভিন্ন দলও আপনার উপরে ভরসা রাখছে। প্লিজ সবাইকে নিয়ে একটা সরকার গঠন করার চিন্তা করুন, একটা শক্তিশালী সরকার গঠন করার চিন্তা করুন। সরকার তো গঠন করাই যাবে, কিন্তু সেই সরকার কতটুকু দেশকে পরিচালনা করে সামনের দিকে এই পার্শ্ববর্তী রাঘব বোয়ালকে ফেস করে সামনে এগিয়ে নিতে পারবে, সেটি হলো ইম্পর্টেন্ট। আমি অনুরোধ করব আপনার কাছে, আপনি এই বিষয়টিকে আবারও ভাবুন। দেশের জাতীয় সার্বভৌমত্ব, জাতীয় যে ইস্যুসগুলি আছে, স্বার্থগুলি আছে, এগুলিকে রক্ষা করবার জন্য, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আপনার মানে বলিষ্ঠ নেতৃত্ব এখন এই দেশের জন্য প্রয়োজন। যারাই আছে বলিষ্ঠ নেতৃত্ব দেওয়ার, তাদেরকে খুঁজে বের করুন এবং অবশ্যই জাতীয়ভাবে গ্রহণযোগ্য একটা সামনে সরকারকে করার মতো একটা পরিকল্পনা করুন। আপনি দেশে আসছেন এখন, আমি মনে করি যে সামনে আর কোনো হাদির আপনার প্রতি যে একটা, আপনার কথাবার্তা শুনে দেশে আসা না আসা নিয়ে সেখানেও একটা শঙ্কা দেখা যাচ্ছে। এইসব সংকটকে জাতীয়ভাবে ঐক্যবদ্ধ জায়গা থেকে যদি মোকাবেলা না করা যায়, কখনো এইসব শঙ্কা থেকে মুক্ত হবে না বাংলাদেশ। আই টেল ইউ, আপনি এই জায়গাটাতে বেশি নজর দিন। জাতীয় একটি ঐক্যবদ্ধ শক্তিশালী সরকার হোক আর যাই হোক, বাংলাদেশের পক্ষের শক্তি নিয়ে আপনাকে কাজ করতে হবে। আজকে কথাটি মনে রাখুন দয়া করে জনাব তারেক রহমান, এবং আমার দেশের মানুষ যারা আমার দেখছেন এই মুহূর্তে, হাদি আর ফিরে আসবে না। হাদি মারা গেছে, বাংলাদেশে থাকাকালীনই মারা গেছে। এখন এভার কেয়ার হসপিটালে যদি এই ধরনের ঘটনার বা এই ধরনের ডিক্লারেশন দেয়, হসপিটালের নিরাপত্তার একটা বিষয় আছে, কারণ হাদিকে কোটি কোটি মানুষ ভালোবাসে। ইতিমধ্যে সে আমাদের জাতীয় বীরে পরিণত হয়েছে। সুতরাং সেখানে হয়তো এই লোড সামলাতে পারবে না বলেই সরকার সহকারে পরিকল্পনা করে তাকে এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে সিঙ্গাপুরে। আর আমি বারবার বলে রাখছি সরকারকে, ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি আপনার ক্যাবিনেটকে রিশাফল করুন, আপনার ক্যাবিনেটকে পরিবর্তন করুন, আপনার ক্যাবিনেটকে পরিবর্তন করুন। আপনি অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীগুলির যারা দায়িত্বে রয়েছে তাদেরকে মাস্ট পরিবর্তন করুন। এই মুহূর্তে পরিবর্তন প্রয়োজন, শক্তিশালী নেতৃত্ব প্রয়োজন প্রত্যেকটা বাহিনীর। প্লিজ দেশটাকে রক্ষা করুন সবাই মিলে, এরপর সবকিছু করা যাবে, আগে দেশ রক্ষা করি। এক সময় সম্পর্কটিকে বলা হতো সোনালী অধ্যায় বা ঐতিহাসিক বন্ধুত্ব, এখন তা পরিণত হয়েছে তালাকপ্রাপ্ত প্রতিবেশীদের সম্পর্কে, যেখানে একে অপরের বাড়ির দিকে অভিযোগের নোটিশ ছুঁড়ে মারাটাই যেন নতুন স্বাভাবিকতা। মাত্র 3 দিনের ব্যবধানে 2 দেশের হাই কমিশনারকে তলব করা হয়েছে। কূটনৈতিক শীতলতার এমন চরম বহিঃপ্রকাশ সচরাচর দেখা যায় না। সবশেষ 17 ডিসেম্বর দিল্লি থেকে বাংলাদেশের হাই কমিশনারকে তলব করার পর যে বার্তা এসেছে তা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার হজম করতে পারেনি। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তো শটান বলে দিয়েছেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রতিবেশীদের উপদেশ চাই না। দর্শক, গত কয়েক সপ্তাহে ঢাকা এবং দিল্লির মধ্যে যে তীব্র উত্তেজনা দেখা যাচ্ছে তা কেবল সম্পর্ক শীতল হওয়ার লক্ষণ না, এটি সম্পর্ক তলানিতে যাওয়ার স্পষ্ট ইঙ্গিত। একে যদি একটি বলিউড বা ঢালিউড সিনেমা বলা যায়, তবে নিঃসন্দেহে এর নাম হবে চোখের বদলে চোখ, দ্য টিট ফর ট্যাট। প্রশ্ন হলো, কেন ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকে ডিসেম্বরের 17 তারিখ পর্যন্ত মাত্র 1 সপ্তাহে সম্পর্কের পারদ এত চড়ে গেল?
তাও আবার নির্বাচনের আগে কেন? উত্তেজনার পারদ যদি বাড়ে তাহলে সামনের দিনগুলোতে কি বড় কোনো সিদ্ধান্ত আসতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর থেকেই এই সম্পর্ক তার পুরনো উষ্ণতা হারায়। তখন বাংলাদেশের সরকার সমর্থকরা ব্যাপকভাবে ভারত বিরোধী বক্তব্য দিতে শুরু করেন। এমনকি অভিযোগ উঠেছিল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের পক্ষ থেকে বিতর্কিত মানচিত্র পোস্ট করা হয়েছিল, যেখানে ভারতের উত্তর পূর্বাঞ্চলের অংশগুলো বাংলাদেশের সঙ্গে জুড়ে একটি বৃহত্তর বাংলাদেশ দেখানো হয়েছিল। দিল্লি এটিকে চরম উস্কানি হিসেবে দেখেছিল। আবার ভারতে বসে অনলাইনে শেখ হাসিনার বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের কাছে একাধিকবার সরকারি পর্যায়ে নালিশ জানানো হয়, কিন্তু ভারত তাতে খুব একটা কা করেনি কখনোই। শেখ হাসিনার পতনের পর ভারত বাংলাদেশের মধ্যে বাণিজ্য ক্ষেত্র চোখের বদলে চোখ নীতি শুরু হয়। দিল্লি লজিস্টিক সমস্যার কথা বলে ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে দেয়, আর ঢাকা পাল্টা হিসেবে ভারত থেকে সুতা আমদানিতে বিধিনিষেধ আরোপ করে। পরে ভারত কিছু বাংলাদেশি পণ্যের স্থল প্রবেশও নিষেধাজ্ঞা দেয়। শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য এ নিয়ে 2 দফা বাংলাদেশের পক্ষ থেকে ভারতের কাছে আবেদন করা হয়েছে। তবে শুরু থেকেই ভারত সরকার বলে আসছিল শেখ হাসিনা দেশটিতে অতিথি হিসেবে আছে। ভারত সরকার যে শেখ হাসিনাকে ফেরত দিবে না সেটি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বুঝে ফেলেছে, যে কারণে দেশটির পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন কোনো ধরনের রাগ ঢাক না রেখেই বলেছেন ভারত সরকার ফেরত না দিতে চাইলে বাংলাদেশের কিছুই করার নেই। শেখ হাসিনা ভারতে থাকা এবং ভারত থেকে তার বক্তব্য দেখে ঘিরে দুই দেশের মধ্যকার উত্তেজনা সত্ত্বেও দেশ দুটির মধ্যকার অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ঠিকঠাকই ছিল। 15 ডিসেম্বর সচিবালয়ে বাংলাদেশের অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেছিলেন, মূল্যস্ফীতির চাপ সামলাতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারত থেকে 50,000 টন চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে। এমনকি 17 ডিসেম্বর যখন ঢাকায় ভারতীয় হাই কমিশনার ঘেরাও কর্মসূচির ডাক ওঠে, তখনও গণমাধ্যমের খবরে বলা হলো 3 মাস বন্ধ থাকার পর বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। প্রতি কেজির আমদানির দাম পড়েছে 43 টাকা। আমদানি শুরু হওয়ায় দেশের বাজারে দাম কমেছে কেজিতে অন্তত 40 টাকা। সোমবার ও বুধবার 2 দিনে 120 মেট্রিক টন পেঁয়াজ ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে বেনাপোলে আসে। তবে অর্থনীতি আর বাণিজ্যের এই সম্পর্ককে ছাপিয়ে দুই দেশের কূটনৈতিক আর রাজনৈতিক সম্পর্কে যে উত্তেজনা তা আবারও হঠাৎ বেড়ে গেল গত 12ই ডিসেম্বরের পর থেকে। 12ই ডিসেম্বর ঢাকার রাস্তায় প্রকাশ্যে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। তিনি এখন সিঙ্গাপুরে চিকিৎসাধীন। হাদির উপর হামলার পর দিনই অধ্যাপক ইউনূসের সাথে দেশের 3টি রাজনৈতিক দলের বৈঠক হয়। বৈঠক থেকে বের হয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রকাশ্যে দাবি তোলেন, শেখ হাসিনা ভারতে বসে কথা বলার পেছনে ভারতের প্রত্যক্ষ বা পরোক্ষ সমর্থন থাকতে পারে। এজন্য ঢাকার ভারতীয় হাই কমিশনারকে তলব করে কৈফিয়ত তলব করতে হবে। নাহিদ ইসলামের দাবির পরদিনই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করে। তলবের মূল কারণ কি ছিল? ভারতের মাটিতে বসে শেখ হাসিনা কিংবা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতাদের উস্কানিমূলক বক্তব্য। ঢাকা অভিযোগ করে তারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ও নির্বাচন বানচালের চেষ্টা করছে। বাংলাদেশ শেখ হাসিনার পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দ্রুত ফেরত চায়। দর্শক, এ নিয়ে বিগত 16 মাসে অন্তর্বর্তী সরকার ভারতীয় হাই কমিশনারকে অন্তত 5 বার তলব করেছে, কিন্তু ক্লাইম্যাক্স এখানেই থামেনি। এই উত্তেজনার মধ্যেই সরকার সমর্থক শক্তিগুলো আরো বড় হুমকি নিয়ে আসে। এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ প্রকাশ্যে ঘোষণা করেন তিনি ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য সবচেয়ে স্পর্শকাতর এলাকা ভারতের 7 সিস্টার্স ভাঙ্গার জন্য ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের সাহায্য করবেন। একই দিনে জুলাই ঐক্য ভারতীয় দূতাবাস ঘেরাও করার কর্মসূচি ঘোষণা করে। দিল্লির জন্য এই হুমকি ছিল যেন সরাসরি তাদের রান্নাঘরে আগুন লাগানো, যা নয়াদিল্লির নিরাপত্তা উদ্বেগকে বহুগুণ বাড়িয়ে দেয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে এই উত্তেজনা কেবল কূটনৈতিক বাক বিতণ্ডার মধ্যে সীমাবদ্ধ থাকছে না, বরং তা তার ঢাকা মিশনের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। 17 ডিসেম্বর ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচিতে ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ নতুন করে হুমকি দিয়েছেন। তিনি বলেছেন পরের বার তারা খন্তা কোরাল নিয়ে আসবে এবং ভারতীয় হাই কমিশনার একটা ইটও আস্ত রাখা হবে না। দর্শক, ঢাকার 15 ডিসেম্বরের তলব এবং হাসনাত আব্দুল্লাহর ঘোষণার 3 দিনের মাথায় নয়াদিল্লি
পাল্টা জবাব দিল। 17 ডিসেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করে। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করেন ভারতের এই পদক্ষেপটি ছিল স্পষ্টতই কূটনৈতিক জগতে যাকে টিট ফর ট্যাট বলা হয় তারই প্রতিফলন। আব্দুল্লাহর বক্তব্যে কড়া প্রতিক্রিয়া এসেছে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছ থেকে। ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী মিস্টার শর্মা বলেছেন, বাংলাদেশের নেতারা যদি ভারতের মূল ভূখণ্ড থেকে দেশের উত্তর পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করার হুমকি দেওয়া অব্যাহত রাখেন তাহলে নয়াদিল্লি বেশি দিন চুপ থাকবে না। বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, ভারতের রাজধানীর বুকে একেবারে আক্ষরিক অর্থে এক রাতের মধ্যে বদলে গেল দিল্লি ও ঢাকার সম্পর্কের রূপরেখা। মঙ্গলবার সন্ধ্যাতেও যেখানে দিল্লিতে বাংলাদেশের রাষ্ট্রদূতের আমন্ত্রণে ভারতের বর্তমান ও সাবেক কূটনীতিকরা, সেনা কর্মকর্তা বা থিঙ্ক ট্যাঙ্ক ফেলোরা দুদেশের ঐতিহাসিক মৈত্রীর উদযাপনে ব্যস্ত ছিলেন, পরদিন বুধবার সকালে সেই রাষ্ট্রদূতকে সাউথ ব্লকে তলব করে একগুচ্ছ প্রতিবাদ জানিয়ে রাখলো দিল্লি। দর্শক, বাংলাদেশের হাই কমিশনারকে তলব করার পর ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় যে বিবৃতি প্রকাশ করেছে তার শব্দগুলো ছিল কূটনৈতিকভাবে কিছুটা আক্রমণাত্মক। এই বিবৃতিতে 3টি প্রধান পয়েন্ট ছিল যা ঢাকার সাম্প্রতিক অভিযোগ এবং পদক্ষেপগুলোকে বাতিল করে দেয়। ভারত সবচেয়ে বড় উদ্বেগ জানায় ঢাকায় অবস্থিত তাদের কূটনৈতিক মিশনগুলোর নিরাপত্তা নিয়ে। বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু চরমপন্থী গোষ্ঠী ভারতীয় হাই কমিশনকে কেন্দ্র করে নিরাপত্তার সংকট তৈরির পরিকল্পনা ঘোষণা করেছে। এই উদ্বেগের প্রমাণ দেখা গেছে যখন চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র আইব্যাক বন্ধ করে দেওয়া হয়। ভারত বিবৃতিতে জানিয়েছে, বাংলাদেশের সাম্প্রতিক কয়েকটি ঘটনাকে কেন্দ্র করে চরমপন্থী মহল যে ভুয়া বয়ান বা ফলস ন্যারেটিভস তৈরি করার চেষ্টা করছে, ভারত তা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে। এই মিথ্যা কাহিনী বলতে সরাসরি ঢাকার সেই বয়ানকে বাতিল করে দেওয়া হলো যেখানে বলা হয়েছিল শেখ হাসিনা ভারতে থেকে সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি দিচ্ছেন অথবা শরীফ ওসমান হাদির হামলাকারীরা ভারতে আশ্রয় নিয়েছে। দিল্লি প্রকান্তরে বোঝাতে চায় ঢাকার এই অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণীত এবং ভিত্তিহীন। এটি ভারতের দীর্ঘমেয়াদী কৌশলগত সিদ্ধান্ত। তারা আপাতত শেখ হাসিনাকে প্রত্যর্পণের ঝুঁকি নেবে না, কারণ এতে ভারতের অন্যান্য মিত্রদের কাছে দিল্লি একটি অবিশ্বস্ত সহযোগী হিসেবে পরিচিত হতে পারে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বরং উল্টো অভিযোগ করেছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এখনো সম্পূর্ণ তদন্ত চালায়নি এবং ভারতকে প্রাসঙ্গিক প্রমাণ শেয়ার করেনি। দর্শক, কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে এটি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রশাসনিক দক্ষতা এবং তদন্তের সত্যতা নিয়ে প্রশ্ন তোলার শামিল। ভারত প্রমাণ দাবি করার মধ্য দিয়ে ঢাকার অভিযোগের ভিত্তি নিয়ে সন্দেহ প্রকাশ করলো। দিল্লিকে তাহলে এটা বার্তা দিতে চাইছে, আন্তর্জাতিক সম্পর্ক আবেগের উপর চলে না, সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে পদক্ষেপ নিতে হয়। যদি তাই হয় তাহলে এই মন্তব্য বাংলাদেশের সরকার পক্ষের জন্য সেটি হতে পারে একটি কূটনৈতিক আঘাত। বিবৃতির 3 নম্বর পয়েন্টে ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করে এবং বাংলাদেশের শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের আহ্বান জানায়। এই উপদেশ বা নসিহতে ছিল বাংলাদেশের জন্য শেষ পেরেক। অবশ্য ভারতের এই নসিহত নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি দিল্লিতে হাই কমিশনারকে তলব করা এবং নির্বাচন নিয়ে ভারতের উপদেশ দেওয়া উভয় বিষয়ে আপত্তি জানান। তিনি কার্যত ভারতের অতীত ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন। তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশে নির্বাচন কেমন হবে এটা নিয়ে তারা প্রতিবেশীদের উপদেশ চান না, এটা সম্পূর্ণ অগ্রহণযোগ্য মনে করেন তিনি। অবশ্য কূটনীতিক হিসেবে তৌহিদ হোসেন হাসনাত আব্দুল্লাহর মতো নেতাদের ভারত বিরোধী উস্কানিমূলক মন্তব্য থেকে সরকারকে দূরে রেখেছেন। বলেছেন, বাংলাদেশ কোনো সন্ত্রাসবাদে বিশ্বাস করে না, বাংলাদেশ কোনো বিচ্ছিন্নতাবাদীকে তার ভূমিতে আশ্রয় দিবে না। দর্শক, এরই মধ্যে ভারতের কিছু গণমাধ্যমে খবর প্রকাশিত হয় যে ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠক উলফার নেতা পরেশ বড়ুয়া বাংলাদেশে এসেছেন। অবশ্য এই খবরের পক্ষে বা বিপক্ষে দেশ দুটির সরকারি পর্যায় থেকে কোনো বক্তব্য বা বিবৃতি দেওয়া হয়নি। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা কূটনৈতিকভাবে ভারতের কাঁধে শেখ হাসিনাকে নিয়ন্ত্রণের ভার চাপিয়ে দেন। তিনি বলেন, ভারত যদি শেখ হাসিনাকে থামাতে না চায় তাহলে বাংলাদেশ তাকে থামাতে পারবে না। তিনি বলেছেন, বাংলাদেশ চায় ভারত শেখ হাসিনাকে থামাক যাতে বাংলাদেশের নির্বাচনের জন্য একটা পরিবেশ সৃষ্টি হয়। দর্শক,
প্রশ্ন হলো, যেখানে বাংলাদেশ মূল্যস্ফীতি কমানোর জন্য ভারত থেকে চাল ও পেঁয়াজ আমদানি করছে, কূটনৈতিক পর্যায় থেকে স্বাভাবিক সম্পর্ক রাখার কথা বলা হচ্ছে, সেখানে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের আগে আগে কেন হঠাৎ করে অভ্যন্তরীণ রাজনীতির মাঠ ভারত বিরোধী প্রচারণায় গরম হয়ে উঠল? বিশ্লেষকরা মনে করেন এর কারণ বহুমুখী এবং গভীর নির্বাচনী কৌশলের সাথে সম্পর্কিত। সেনা ও পুলিশ প্রহরায় সারা দেশ ঘুরেও ভোটের কিংবা রাজনীতির মাঠে যমুনার বাইরে কোনো কদরই নেই কিংস পার্টি নেতাদের। বিশ্লেষকরা মনে করছেন এমন পরিস্থিতিতে নির্বাচনের জোয়ারে ট্রেনে নিজেদের আনতে ভারত বিরোধী প্রচারণাকেই বেছে নিয়েছেন। কারণ ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে বিবেচনায় বিএনপি, জামাত সহ প্রতিষ্ঠিত দলগুলোর পক্ষে কূটনৈতিক শিষ্টাচারের বাইরে গিয়ে ভারতের বিরুদ্ধে কথা বলা সম্ভব নয়। আবার 25শে ডিসেম্বর যদি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান লন্ডন থেকে বাংলাদেশে আসেন, তাহলে রাজনৈতিক পরিস্থিতি পাল্টে যেতে পারে। বিশ্লেষকরা মনে করেন বড় দলের নেতা হিসেবে তারেক রহমান বা বিএনপি নেতাদের পক্ষে সরাসরি ভারত বিরোধী বক্তব্য দেওয়াটা সমীচীন নয়। সেই সুযোগটাই কাজে লাগাতে চায় রাজনীতির হালে ঠাঁই না পাওয়া কিংস পার্টির নেতারা। ভারত বিরোধী বিরূপ মন্তব্য আসতে পারে এমন আভাস পেয়ে বিএনপির পক্ষ থেকে 16 ডিসেম্বর জুলাই ঐক্যের কর্মসূচিতে কাউকে পাঠানো হয়নি। জামাত ইসলামীর শীর্ষ পর্যায় থেকে বলা হয়েছে, এই মুহূর্তে কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত ভারত বিরোধী কোনো বক্তব্য দেয়া যাবে না। তবে জুলাই আন্দোলনের পর যেসব ছোট ছোট দল গর্জে উঠেছে, তাদের মূল নেতারা নিজেদের আসর নিষিদ্ধ করতে ভারত বিরোধী কৌশল নিয়েছে বলে অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন। তবে কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের আগে সরকারের পক্ষ থেকে পরোক্ষভাবে ভারত বিরোধী সুর আঞ্চলিক রাজনীতিতে প্রভাব ফেলতে পারে। বিশেষ করে ভারত সরকার যদি বড় ধরনের অর্থনৈতিক চাপ প্রয়োগে যায়, তাহলে পরিস্থিতি নতুন করে ঘোলাটে হয়ে যেতে পারে। সাবেক কূটনৈতিক ও বিশ্লেষক হুমায়ুন কবির বিবিসি বাংলাকে বলেছেন, 7 সিস্টার্স নিয়ে কথা বলার কারণে ভারতের দিক থেকে প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে, কারণ এটি তাদের জন্য নীতিগতভাবে একটি স্পর্শকাতর বিষয়। অনেকে হয়তো মিন করে অনেক কিছু বলেন না, কিন্তু এ ধরনের মন্তব্য অনেক সময় দুদেশের সম্পর্কে প্রভাব ফেলে। বাংলাদেশ ও ভারতের ক্ষেত্রেও তা প্রযোজ্য। দর্শক, গত কয়েকদিনে ভারত ও বাংলাদেশের কূটনৈতিক যুদ্ধ আমাদের সামনে একটা বিষয় স্পষ্ট করে তুলেছে। ভারত বাংলাদেশ সম্পর্কের সোনালী অধ্যায় এখন অতীত বিষয়। দিল্লি বলছে ঢাকা প্রমাণ ছাড়া মিথ্যা বয়ান দিচ্ছে, আর ঢাকা দিল্লির নসিহত প্রত্যাখ্যান করছে। এই চরম উত্তেজনার প্রধান কারণ হলো আসন্ন নির্বাচন এবং ভারত জুজু কার্ডের রাজনৈতিক ব্যবহার। নির্বাচনের আগে ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার পর ভারত বিরোধী আবেগকে কাজে লাগাতে চায় অনেকেই। হাসনাত আব্দুল্লাহর মতো নেতারা ভারতকে 7 সিস্টার্স ভাঙ্গার হুমকি দিয়ে অভ্যন্তরীণ রাজনীতিতে নিজেদের সার্বভৌমত্বের রক্ষক হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছেন। কিন্তু এই খেলায় ঝুঁকিও আছে। প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ঠিক আগে এমন চরম খারাপ সম্পর্ক তৈরি হলে তা নির্বাচনের পরের অর্থনৈতিক স্থিতিশীলতা এবং আঞ্চলিক নিরাপত্তার সহযোগিতাকে ঝুঁকিতে ফেলতে পারে। ভারত যদি বাণিজ্যকে চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করে, তবে বাংলাদেশের অর্থনীতিতে স্বল্পমেয়াদে সংকট আসতে পারে। তবে যা দেখা যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে এই কূটনৈতিক মঞ্চের নাটকীয়তা হয়তো নির্বাচনের আগ পর্যন্ত থামবে না। আপাতত যেন তারা একে অপরের দিকে চোখ রাঙিয়ে দাঁড়িয়ে আছে, আর মাঝখানে সাধারণ মানুষ ভাবছে এই ইগো লড়াইয়ে শেষ পর্যন্ত লাভটা কার হবে। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।